ওয়েলকাম স্টুডেন্টস, আমরা চলে এলাম আবার ভিডিও টিউটোরিয়াল ক্লাস নিয়ে। আজকে আমরা পড়তে চলেছি ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ইউনিট 2। চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আমাদের আজকের পড়ার বিষয় হলো নিউট্রিশন ফর দ্য কমিউনিটি, অর্থাৎ ইউনিট 2। ইউনিট 2 তে নিউট্রিশন ফর দ্য কমিউনিটি অর্থাৎ সমাজের জন্য পুষ্টি, সেই চ্যাপ্টারের থেকে আমরা প্রথম যে টপিকটা বেছে নিয়েছি সেইটা হলো ভিটামিন এ ডেফিসিয়েন্সি অর্থাৎ VAD। আমাদের এই ইউনিটটার নাম হলো নিউট্রিশন ফর দ্য কমিউনিটি এবং আমাদের চ্যাপ্টারের নাম হলো কমন ডেফিসিয়েন্সি ডিজিজেস অফ ইন্ডিয়া অ্যান্ড ভেরিয়াস ন্যাশনাল নিউট্রিশনাল প্রোগ্রামস টু কমব্যাট ইট, অর্থাৎ ভারতবর্ষের সাধারণ পুষ্টির অভাবজনিত রোগসমূহ এবং তাদেরকে মোকাবিলা করার জন্য ভারত সরকারের তরফ থেকে যে বিভিন্ন প্রকল্প বা কর্মসূচি নেওয়া হয়েছে সেইগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করতে চলেছি। আমরা আজকে পড়ব ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা VAD। ভিটামিন এর অভাব জানতে গেলে আমরা একটু রিক্যাপ করে নিই আমরা ক্লাস 11-এ যেটা পড়েছিলাম। আমরা ক্লাস 11-এ সেমিস্টার 2-তে অলরেডি ভিটামিন পড়ে নিয়েছি। সেখানে আমরা বিভিন্ন স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন মানে ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো তার মধ্যে আমরা প্রথমেই পড়েছি ভিটামিন এ। এবং ভিটামিন এ খুব কমন একটা ভিটামিন এবং মনে করে দেখো তোমরা, আমরা ক্লাস কিন্তু ধরে নাও 7, 8, 9 বা 10-এ এই চারটে ক্লাসে লাইফ সায়েন্সের পার্ট হিসেবে আমরা কিন্তু একটু একটু করে জেনেছি যে আমাদের দৃষ্টিশক্তি অর্থাৎ আমাদের চোখের সুস্থতা বজায় রাখার জন্য এই ভিটামিনটা কতটা জরুরি। তো ঠিক সেই লাইনটা ধরে আমরা আমাদের এই ক্লাসটা আজকে এগোবো। সেখানে আমরা শুরুতে একটু দেখে নেব যে ভিটামিন এ চোখের জন্য কেন জরুরি। প্রথমে একটু বলে নিই, সেটা হলো যে আমাদের যেখানে চোখ, আমরা যে একটা কোনো দৃশ্য দেখছি সেইটার দৃশ্যটা দেখার পর তার একটা প্রতিবিম্ব আমাদের চোখের একটা পর্দায় তৈরি হয়। চোখের সেই পর্দাটার নাম হলো রেটিনা, যেটাকে আমরা বাংলায় বলি চোখের অক্ষিপট। অর্থাৎ এই রেটিনার মধ্যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এবং আমরা পরিষ্কার কোন একটা বস্তুকে দেখতে পাচ্ছি। তাহলে অক্ষিপটটাকে ভালো রাখতে হবে বা সুস্থ রাখতে হবে। তো সেই সুস্থ রাখার কাজটা বা সঠিকভাবে যাতে অক্ষিপটে প্রতিবিম্বটা তৈরি হতে পারে তার জন্য কিন্তু অনেকাংশে ভিটামিন এ দায়ী। কিভাবে দায়ী? না, যখন আমাদের প্রতিবিম্ব তৈরি হয় তখন দুরকম আলোতে দুরকম ভাবে কাজটা হয়। কিরকম? না, যখন উজ্জ্বল আলো থাকে তখন একরকম ভাবে কাজটা ঘটে, আর যখন একটু আবছা আলো থাকে যেটাকে আমরা বলি ডিম লাইট বা সন্ধ্যেবেলা যখন একটু কম আলো থাকে চারিপাশের পরিবেশে তখন কিন্তু অন্যরকম ভাবে কাজটা হয়। কিরকম কাজটা হয়? না, আমাদের অক্ষিপট অর্থাৎ রেটিনাতে দু ধরনের কোষ রয়েছে। একটির নাম কোন কোষ এবং আরেক ধরনের কোষের নাম হলো রড কোষ। এই যে রড কোষ, এই রড কোষের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে ভিটামিন এর কাজ। কিভাবে জড়িয়ে রয়েছে? না, এই যে রড কোষ, এই রড কোষের মধ্যে বিশেষ একটি রঞ্জক পদার্থ রয়েছে যার নাম হলো রোডপসিন। এবং এই রোডপসিন যে রঞ্জক পদার্থ, যে পিগমেন্ট, তাতে দুটো অংশ রয়েছে। একটি অংশ হলো রেটিনাল অর্থাৎ ভিটামিন এর অ্যালডিহাইড এবং তার সাথে থাকছে প্রোটিন যার নাম হচ্ছে অপসিন। এই যে ভিটামিন এ অ্যালডিহাইড তার সঙ্গে অপসিন প্রোটিন যখন যুক্ত হয় তখন তৈরি করে রঞ্জক পদার্থ রোডপসিন। এবং এই রোডপসিন তৈরি হচ্ছে মানে আমরা আবছা আলোতে দেখতে পাবো। যদি রোডপসিন আমাদের অক্ষিপটে বা রেটিনাতে না তৈরি হয় বা না থাকে তাহলে কিন্তু আবছা আলোতে আমরা দেখতে পাবো না। অর্থাৎ এই রোডপসিন ডিম লাইট ভিশন বা অল্প আলোতে আমাদের দেখতে সাহায্য করে এবং এই রোডপসিন তৈরি হয় ভিটামিন এর দ্বারা। এবার আমাদের যদি খাদ্যের মধ্যে ভিটামিন এর অভাব থাকে
বা রক্তে যদি ভিটামিন এ পর্যাপ্ত পরিমাণে না আসে তাহলে সেটা অক্ষিপটে পৌঁছাবে না, এবং অক্ষিপটে যদি না পৌঁছায় ভিটামিন এটা, তাহলে অন্ধকারে কিন্তু এই রোডপসিন তৈরি হবে না। আর রোডপসিন তৈরি না হলে আমরা আবছা আলোতে বা অন্ধকারে কিছুই দেখতে পাবো না। যার জন্য যাদের এই ভিটামিনের অভাব রয়েছে তারা রাতের অন্ধকারে বা সন্ধ্যে বেলায় বা অল্প আলোতে দেখতে পায় না। এবং ছোট্ট থেকে মনে করে দেখো, আমরা এটা বারবার পড়েছি যে ভিটামিনের অভাবে কোন রোগ হয় না, আমরা বারবার পড়েছি রাত কানা রোগ হয়। তাহলে এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কেন শুধু কানা বলা হচ্ছে না, বলা হচ্ছে রাত কানা, অর্থাৎ অল্প আলোতে দেখতে আমাদের সাহায্য করে ভিটামিন এ। তাহলে ভিটামিনের অভাব যখন হয় তখন চক্ষু সংক্রান্ত নানা রকম উপসর্গ তৈরি হয়, এবং এছাড়াও আরো অন্যান্য উপসর্গও তৈরি হয়। তো সেইগুলো আমরা চলো এখন দেখে নিচ্ছি। তাহলে আমরা এক্ষুনি পড়লাম যে ডিম লাইট ভিশন, অর্থাৎ খুব অল্প আলোতে দেখতে সাহায্য করে। আরো খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে ভিটামিন এর, এটা তো গেল দৃষ্টি সংক্রান্ত কাজ। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যে আমাদের সারা দেহে যত আবরণী কলা রয়েছে, আবরণী কলা নামটা দিয়ে বুঝতে পারছো, আবরণ অর্থাৎ আমাদের চামড়া, আমাদের স্কিন, সেখানে যে কলা রয়েছে সেটাকে বলা হচ্ছে আবরণী কলা, এপিথেলিয়াল সেলস যেখানে থাকে। তো সেই এপিথেলিয়াল সেলসটাকে ঠিকঠাক ভাবে কাজ করতে সাহায্য করে কিন্তু ভিটামিন ই। তাহলে ভিটামিন এর যদি অভাব ঘটে তাহলে আমাদের এই আবরণী কলা সঠিকভাবে কাজ করতে পারবে না, এবং বাইরে থেকে আসা কোনো জীবাণু বা মাইক্রোবস যেগুলোকে আমরা বলি সেগুলো সহজেই কিন্তু আমাদের দেহকে অ্যাটাক করতে পারবে, এবং নানা রকম সংক্রমণের মধ্যে আমরা কিন্তু পড়ে যাব, বিভিন্ন রকম ইনফেকশনস আমাদের দেহের মধ্যে কিন্তু ঘটবে। তাহলে এই দুটো হচ্ছে প্রধান অভাবজনিত ফলাফল, ভিটামিন অভাবজনিত ফলাফল হচ্ছে এই দুটো প্রধান। তাহলে এই দুটোর জন্য যেটা ঘটে থাকে আমাদের দেহে, অলরেডি একটার নাম আমরা জেনে গেছি, সেটা হচ্ছে রাতকানা। কিন্তু রাতকানা হচ্ছে একদম প্রাথমিক ধাপ, এরপরেও কিন্তু রোগটা অগ্রসর হতে হতে আরো নানা রকমের উপসর্গ তৈরি হয় দেহে। তো প্রথম দুটো আমরা পড়লাম, একটা হচ্ছে অল্প আলোতে দেখতে পাই না আমরা, এবং দ্বিতীয় হচ্ছে কি না আমাদের দেহে নানা রকম সংক্রমণ হতে পারে, কেননা আমাদের আবরণী কলা ক্ষতিগ্রস্ত হয়। তো যদি একটু সাম আপ করি আমরা কি দেখলাম, সেটা হচ্ছে যে আমাদের চামড়া যেখানে আবরণী কলা রয়েছে সেইটা কি হয়, শুষ্ক হয়ে যায়, পুরো হয়ে যায়, অর্থাৎ শুকিয়ে কুচকে একটু মোটা মতন হয়ে যায়, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কেরাটিনাইজেশন। এবং এর ফলে স্বাভাবিক কাজটা কিন্তু ভীষণ রকম ভাবে বিঘ্নিত হয়। তাহলে এবার এগুলোর নাম কি, এই যে ফলাফলগুলো বললাম ভিটামিনের অভাবে এই জিনিসগুলো ঘটছে, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। একত্রে এই এতগুলো উপসর্গকে বলা হয় ভিএডি বা ভিটামিন এ ডেফিসিয়েন্সি। একদম প্রথমে আমরা এই অভাবটার ফলাফলগুলো একটু আমরা আলোচনা করলাম। এবার অভাবটা কেন হয় সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, অভাব হওয়ার মূলে যেটা রয়েছে একদম প্রথমে, সেটা হচ্ছে যে ইনঅ্যাডিকুয়েট ভিটামিন এ অর্থাৎ রেটিনল এবং বিটা ক্যারোটিন ইনটেক। খাদ্যের মাধ্যমে আমরা যদি খুব অল্প পরিমাণে ভিটামিন এ অর্থাৎ রেটিনল বা ভিটামিন এর পূর্বস্তর যেটাকে আমরা বলে থাকি বিটা ক্যারোটিন, যেটা মূলত উদ্ভিজ উৎস থেকে আমরা পেয়ে থাকি, এই দুটোর যদি আমাদের দেহে অভাব ঘটে তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের রক্তের মধ্যে ভিটামিন এর পরিমাণ কমে যাবে। এবং এটা খুব বেশি করে লক্ষ্য করা যায় কাদের ক্ষেত্রে না, শিশুদের ক্ষেত্রে বেশি করে লক্ষ্য করা যায়। তার মূল কারণটাই হচ্ছে যে মা যখন গর্ভবতী থাকে তখন স্বাভাবিকভাবে তার চাহিদাটা অনেকটা বৃদ্ধি পায়, এবং সেই বর্ধিত চাহিদার সঙ্গে মিলিয়ে তার যদি খাদ্য গ্রহণটা সঠিক না হয় তখন খুব সহজে কিন্তু সে অভাবজনিত অবস্থার মধ্যে চলে যায়। মায়ের যদি ভিটামিনের অভাব থাকে তাহলে সে যে শিশু ভূমিষ্ঠ করছে সেই শিশুর কিন্তু জন্ম থেকেই রক্তে ভিটামিনের অভাব হবে, এবং পরবর্তীকালে তার দেহেই কিন্তু ভিটামিনের অভাবজনিত উপসর্গগুলো প্রকাশ পাবে। তাহলে প্রথম পয়েন্ট আমরা দেখলাম কি কারণে হচ্ছে, সেটা হলো কি না স্বল্প মাত্রায় খাদ্য গ্রহণ, যার মধ্যে ভিটামিন এ অথবা ভিটামিনের পূর্বস্তর সেটা হলো বিটা ক্যারোটিন, সেইটা যদি না খাওয়া হয় তাহলে ঘটনাটা ঘটছে।
দ্বিতীয় কারণ হচ্ছে কি দেখো, ইনফেকশন, অর্থাৎ শুধু ইনফেকশন বললে এখানে হবে না, ফ্রিকুয়েন্ট ইনফেকশন, ঘন ঘন সংক্রমণ। যে সমস্ত শিশুদের খুব ঘন ঘন সংক্রমণ ঘটছে, সর্দি, কাশি, জ্বর, পেট খারাপ, এগুলো নানা রকম জীবাণুর সংক্রমণের জন্য ঘটে থাকে। তাহলে যার দেহে সংক্রমণ ঘটছে তার দেহে কি হচ্ছে, ভিটামিন এ ক্ষুদ্রান্তের মধ্যে সঠিকভাবে শোষিত হতে পারছে না, এবং তার ফলাফল স্বরূপ কি হচ্ছে, রক্ত ভিটামিনের মাত্রা কম, এবং তার জন্য চোখের মধ্যে রোডপসিন তৈরি হচ্ছে না আবঝা আলোতে, যার ফলে রাতকানা বা অন্যান্য উপসর্গগুলোর দিকে শিশুটিকে ঠেলে নিয়ে যাচ্ছে। 3 নম্বর কারণ আমরা দেখবো হচ্ছে ইগনোরেন্স অর ইলিটারেসি, অর্থাৎ যে পরিবারে শিশু বড় হচ্ছে সেই পরিবার যদি অজ্ঞাত থাকে কোন খাবারে কি ভিটামিন রয়েছে বা কোনটা পুষ্টিকর খাবার বা কতটা আমাকে দিতে হবে, সেই জ্ঞানটুকু যদি না থাকে তার জন্য কিন্তু খাদ্যের অনেকটাই অভাব দেখা যায় এবং তার ফলাফল বিভিন্ন রকম অভাবজনিত উপসর্গ। এছাড়াও কি রয়েছে, লো লিভার স্টোরস ইন ইনফ্যান্টস। একটি শিশু যখন জন্মায় তখন প্রাথমিকভাবে প্রথম 6 মাস তার কিন্তু যকৃতে পর্যাপ্ত ভিটামিন এর স্টোরস বা সঞ্চয় থাকে, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন তার তোলা খাবার দেওয়ার সময় হয়, অর্থাৎ উইনিং এর টাইমটা যখন আসে 6 মাসের পর থেকে, তখন কিন্তু তার খাদ্যে যদি পর্যাপ্ত ভিটামিনে যুক্ত খাদ্য না থাকে সে কিন্তু সহজেই এই অভাবজনিত রোগের কবলে পড়বে। এছাড়াও আর কি রয়েছে না, ফল্টি কুকিং প্র্যাকটিসেস, অর্থাৎ ভিটামিন এ অত্যাধিক তাপে কিন্তু নষ্ট হয়ে যায়, সেজন্য রন্ধন পদ্ধতিতে যদি অতিরিক্ত মাত্রায় তাপ ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেকটা ভিটামিন এ নষ্ট হয়। এছাড়াও একটা সাধারণ প্রবণতা থাকে বাড়ির লোকেদের যে একটি শিশুকে যখন খাওয়ানো হবে তখন তাকে অহেতুক তেল বর্জন করে খাওয়ানো হয়, শুধু সেদ্ধ বা নুন এগুলো দিয়ে খাওয়ানো হচ্ছে কিন্তু তেল দিয়ে রান্না করা হচ্ছে না। কিন্তু আমরা জানি যে ভিটামিন এ কিসে দ্রবণীয়, ভিটামিন এ হলো দ্রবণীয় স্নেহ পদার্থে অর্থাৎ তেলে, সেজন্য খাদ্যের মাধ্যমে যদি তেল না শরীরে যায় ভিটামিন এর কিন্তু শোষণ ব্যাহত হবে, এবং শোষণ ব্যাহত হলে রক্তের মধ্যে ভিটামিন এর পরিমাণও কম থাকবে। তাহলে এটাও একটা উল্লেখযোগ্য কারণ যে কেন ভিটামিন এর অভাব হচ্ছে। তাহলে মোরাললেস আমরা দেখে নিলাম যে কি কি কারণে ভিটামিন এর অভাবগুলো হয়। এইবার আমরা চলে যাচ্ছি অভাবজনিত উপসর্গগুলো কি কি। যেটা আমি বললাম যে সন্ধেবেলা বা আবঝা আলোতে আমাদের ভিটামিন এ দেখতে সাহায্য করে, সেটা কিভাবে করে থাকে আমরা যদি এই সাইকেলটা দেখি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে দৃশ্যগত আবর্তন বা ভিজুয়াল সাইকেল। কিরকম না, এই যে রোডপসিনের কথা বলেছিলাম তোমাদেরকে, রোডপসিন অর্থাৎ চোখের অক্ষিপটে থাকা যে রঞ্জক পদার্থ তার মধ্যে ভিটামিন এ অ্যালডিহাইড রয়েছে এবং তার সাথে রয়েছে প্রোটিন অপসিন। তার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যাহাতক এই রোডপসিনের মধ্যে আলো এসে পড়বে রোডপসিন কিন্তু ভেঙে যাবে, ইমিডিয়েটলি ভেঙে যাবে, মানে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে, মানে একটা সেকেন্ডেরও ক্ষুদ্রতম অংশের মধ্যেই কিন্তু এই রোডপসিনটা ভেঙে যাবে। আলো এসে পড়লো রোডপসিনে, এই যে লাইট, এবং লাইট পরে কি হচ্ছে, ভেঙে তৈরি হয়ে যাচ্ছে ট্রান্স রেটিনাল আর অপসিন প্রোটিন। তাহলে এই যে রেটিনাল হচ্ছে, সেই রেটিনালটা এবার কি হচ্ছে না, যাহাতক অন্ধকার পেল, আলোর থেকে যখন আমরা অন্ধকারে যাচ্ছি বা অন্ধকার যখন হালকা সন্ধে হয়ে আসছে তখন ওই উজ্জ্বল আলোটা আর নেই, অন্ধকার হয়ে আসছে যখন, তখন কি হয়, এই রোডপসিনটা আবার তৈরি হয়, অর্থাৎ উজ্জ্বল আলোতে বা আলো পড়লে রোডপসিন ভেঙে যাচ্ছে, এবং যখন অন্ধকারে যাচ্ছি আমরা তখন আবার রোডপসিন পুনর্গঠিত হচ্ছে। এই যে পুনর্গঠন হচ্ছে, আবার এই সিসফর্ম থেকে অপসিন প্রোটিনের সঙ্গে যুক্ত হচ্ছে হয়ে তৈরি হচ্ছে রোডপসিন। তাহলে আমি যদি এটাকে একটা জিস্ট করি তাহলে আবার কি দাঁড়ালো ব্যাপারটা না, রোডপসিন যে রঞ্জক পদার্থ, সেই রঞ্জক পদার্থ আলোর সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে ভেঙে ভিটামিন এ অ্যালডিহাইড আর অপসিন প্রোটিন তৈরি হচ্ছে, এবং যখন আবার অন্ধকার অবস্থায় যাচ্ছি আমরা তখন এই দুটো জুড়ে আবার রোডপসিন তৈরি হচ্ছে। সেই জন্য
সন্ধেবেলা অর্থাৎ অন্ধকারে এই রোডপসিনটা তৈরি হওয়া অত্যন্ত দরকার, কারণ রোডপসিন কিন্তু আবছা আলোতে আমাদের দেখতে সাহায্য করছে। এবং এই যে ঘটনাটা ঘটছে, অর্থাৎ আলো পড়লে ভেঙে যাচ্ছে, অন্ধকারের জুড়ে আবার রোডপসিন তৈরি হচ্ছে। এই যে আবর্তিত হতে থাকে, ভাঙা এবং গড়া, ভাঙছে পুনর্গঠিত হচ্ছে রক্ত থেকে ভিটামিন এ নিয়ে। এই ভাঙার গঠনটা যেহেতু আবর্তিত হতে থাকে, একটা সাইক্লিক্যাল অর্ডারে এটা চলতে থাকে, সেই জন্য এটার নাম দেওয়া হচ্ছে কি ভিজুয়াল সাইকেল। বিজ্ঞানী ওয়ার্ল্ড এটা বের করেছিলেন এবং তার নাম অনুযায়ী এটা বলা হয় ওয়ার্ল্ডস ভিজুয়াল সাইকেল বা রোডপসিন সাইকেল। এইবারে আমরা চলে যাচ্ছি, তাহলে যার রক্তে ভিটামিন এ নেই তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে আবছা আলোতে তাহলে রোডপসিন তৈরি হবে না, বা যদি খুব কম ভিটামিন এ থাকে তাহলে অনেকটা টাইম নিয়ে তারপর রোডপসিন তৈরি হবে। কিরকম দেখো, একটা যদি তোমাদেরকে সাধারণ উদাহরণ দিই, আমরা সবাই সিনেমা হলে সিনেমা দেখেছি। যখন আমরা প্রথম সিনেমা হলের ভিতরে ঢুকি তখন কি থাকে, পুরো ঘরটা আমাদের কিরকম মনে হয়, অন্ধকার হয়। মানে আমরা ছিলাম উজ্জ্বল আলোতে, যেখানে রোডপসিন একটুও ছিল না, রেটিনাতে ভেঙে গেছিল উজ্জ্বল আলো। এবার আমরা ব্রাইট লাইট অর্থাৎ উজ্জ্বল আলো থেকে আমরা ঢুকলাম সিনেমা হলের ভিতরে, সেইখানে এবার আবার অন্ধকার। এবার আমরা একটু আগে কি পড়লাম, অন্ধকারে কি হয়, রোডপসিন পুনর্গঠিত হয়, অর্থাৎ রক্তে থাকা ভিটামিন এ অ্যালডিহাইড তার সঙ্গে প্রোটিন অপসিন যুক্ত হয়ে রোডপসিন তৈরি হচ্ছে। তাহলে এইবার অন্ধকারে এটা তৈরি হয়। এবার যার রক্তে এই ভিটামিন এর পরিমাণ ভীষণ অল্প, তার এই রোডপসিন তৈরি হওয়ার টাইমটা তত বেশি নেই। যদি দেখা যাচ্ছে যে 15-20 মিনিট হয়ে গেল, তারপরেও সে ওই অন্ধকার ঘরের মধ্যে খুব একটা ঠাউর করতে পারছে না কোথায় কি আছে, অর্থাৎ তার দৃষ্টিটা তখনও একেবারে সম্পূর্ণরূপে আসেনি, তখন কিন্তু তার বোঝা যাবে নিশ্চয়ই তার রক্তে ভিটামিন এর অভাব রয়েছে। তাহলে এই যে কথাটা বললাম যে অন্ধকারের মধ্যে পুনর্গঠিত হচ্ছে এবং কার কতটা পুনর্গঠনের সময় লাগছে তার উপর নির্ভর করবে তার রক্তে কতটা ভিটামিন আছে বা তার আদেও ভিটামিনের অভাব আছে কিনা। এই যে পুরো ব্যাপারটা, এটাকে ডাক্তারি ভাষায় বলা হয় আলো আধারী পরীক্ষা বা ডার্ক অ্যাডাপ্টেশন টেস্ট। এটি বিজ্ঞানী ভিজেল 1981-এ এই পরীক্ষাটি তিনি আবিষ্কার করেন এবং তিনি ওই বছর নোবেল প্রাইজ পেয়েছিলেন এই পরীক্ষাটিকে আবিষ্কার করার জন্য। তাহলে আমরা পড়লাম কিভাবে অক্ষিপটে রোডপসিন তৈরি হয়, সেখানে আমরা পড়লাম ভিজুয়াল সাইকেল বা দৃশ্যগত আবর্তন, এবং কত তাড়াতাড়ি পুনর্গঠিত হচ্ছে রোডপসিন তার উপর নির্ভর করে আরো একটি পরীক্ষা তৈরি করা হয়েছে, যেটা দিয়ে মাপা যায় যে কার রক্তে কতটা ভিটামিনের অভাব রয়েছে, এবং সেই পরীক্ষাটাকে বলা হয় ডার্ক অ্যাডাপ্টেশন টেস্ট। তাহলে মোটামুটি আমরা দেখে নিলাম যে কি কি ঘটনা ঘটছে যখন আমরা আবছা আলোতে দেখার চেষ্টা করছি। এইবারে আমরা চলে যাচ্ছি চক্ষু সংক্রান্ত যে উপসর্গগুলো তৈরি হচ্ছে। আমরা একদম প্রথমে ভিডিওর একদম প্রথমে মনে করে দেখো বলেছিলাম যে ভিটামিনের কাজ হচ্ছে এই রোডপসিনটাকে তৈরি করা, অর্থাৎ আবছা আলোতে দেখতে সাহায্য করছে এবং আমাদের দেহের আবরণী কলাকে সুরক্ষা রাখা। তাহলে যদি অভাবগ্রস্ত কোনো ব্যক্তি হয়, তাহলে তার অভাবগ্রস্ত অবস্থায় তার যে উপসর্গগুলো তৈরি হবে, যে ক্লিনিক্যাল সিমটমস বা ম্যানিফেস্টেশনস গুলো আমরা দেখতে পাবো, সেগুলো হতে পারে চক্ষু সংক্রান্ত, সেটাকে বলা হয় অকিউলার বা ভিজুয়াল সিমটমস, এবং এর বাইরে দৈহিক আরো নানা রকম উপসর্গ তৈরি হয়, সেগুলোকে বলা হয় নন অকিউলার বা অচক্ষু সংক্রান্ত বিভিন্ন উপসর্গ। তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চক্ষু সংক্রান্ত উপসর্গ বা অকিউলার সিমটমস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভিটামিন এর অভাবজনিত চক্ষু সংক্রান্ত যে অবস্থা তৈরি হয় তাকে এক কথায় নাম দিয়েছে জেরপ্থ্যালমিয়া। জেরপ কথাটা এসছে জেরোসিস থেকে, অর্থাৎ শুকিয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া, পুরু হয়ে যাওয়া, এবং অপথ্যালমাস থেকে এসছে, মানে অপথ্যালমাস থেকে এসছে অপথ্যালমিয়া। অপথ্যালমাস কথাটির অর্থ হচ্ছে চোখ সংক্রান্ত বা চোখ। তাহলে চোখ শুকিয়ে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ভিটামিনের অভাবজনিত বিভিন্ন রকম রোগ, এবং একত্রে এটাকে বলা হচ্ছে কি জেরপ্থ্যালমিয়া।
তাহলে এই জেরপ্থ্যালমিয়াকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনেকগুলো ভাগে ভাগ করেছে। একদম প্রাথমিক যেই উপসর্গগুলো ধরা পড়ে, অলরেডি আলোচনা হয়ে গেছে আমাদের, সেই উপসর্গের নাম হলো নিকট্যালোপিয়া। শুনতে একটু অন্যরকম লাগলো, কারণ আমরা তো পড়েছি রাতকানা। একেবারেই চিন্তা করো না, কেননা রাতকানা রোগটা আমরা সাধারণ বাংলা ভাষায় বলে থাকি, কিন্তু ওইটাকেই ডাক্তারি ভাষায় বলা হয় নিকট্যালোপিয়া। অর্থাৎ ভিটামিন এ চক্ষু সংক্রান্ত যে উপসর্গগুলো, সেই উপসর্গের একদম প্রথম ফার্স্ট ক্লিনিক্যাল সাইন যদি আমরা বলি, সেটাই হচ্ছে কি নাইট ব্লাইন্ডনেস বা নিকট্যালোপিয়া। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এতগুলো স্টেজ বলেছে, এই 7-8টা স্টেজ বলেছে, তার মধ্যে ফার্স্ট স্টেজ হচ্ছে XN। এখানে দেখো একটু তোমাদেরকে এটাকে বেশ বোঝার বিষয় রয়েছে। কিরকম রয়েছে না, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যালফাবেট দিয়ে বলা রয়েছে। কিরকম দেখো, প্রথমটা রয়েছে XN। XN XN কেন বলছে? X বলছে কারণ এটা জেরপ্থ্যালমিয়া, আর N বলা হচ্ছে কেননা এটা নিকট্যালোপিয়া, ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজকে বলা হচ্ছে X1A, অর্থাৎ কনজাংটিভা, নেত্রবর্তকলা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে X1A। তারপর নেত্রবর্তকলার উপরে ছোট স্পট মতন তৈরি হয়, আমরা পরে আসছি ডিটেলে কি হয় ব্যাপারটা। তো এখানে আপাতত শ্রেণী বিভাগটা দেখতে গিয়ে আমরা দেখলাম এর পরের ধাপে কি রয়েছে, X1B। X1B পিটট স্পট হলো। তারপর চলে যাচ্ছে দ্বিতীয় ধাপ X2। X2 হচ্ছে কি কর্নিয়াল জেরোসিস, অর্থাৎ কর্নিয়া, চোখের যে সাদা অংশটা, সেইটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর চলে যাচ্ছে আমরা X3A, X3B। তৃতীয় ধাপ জেরপ্থ্যালমিয়ার, সেটা হচ্ছে কি না কর্নিয়াটা পুরো ঘায়ে ভরে যাচ্ছে, এবং সেই আলসারটা যদি কর্নিয়ার 1/3 কম ভরে, তাহলে সেটা হচ্ছে স্টেজ 3A, X3A। আর যদি 1/3 বেশি ভরে, তাহলে হচ্ছে X3B। এবং একেবারে শেষের দিকে যে দুটো ধাপ, সেখানে কর্নিয়াটা ছোট 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 দাগে, অসংখ্য দাগে ভরে যাচ্ছে। দাগ অর্থাৎ ডাক্তারি ভাষায় সেটাকে বলা হয় স্কার, সেজন্য নাম হচ্ছে কি কর্নিয়াল স্কার, এবং নাম দেওয়া হচ্ছে XS, কর্নিয়াল স্কার। এবং একদম লাস্টে পুরো চোখের মণি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ফান্ডাস, জেরপ্থ্যালমিক ফান্ডাস বা ফান্ডাই, সেটার নাম দেওয়া হচ্ছে XF। অর্থাৎ এই যে এতগুলো ধাপ, এই ধাপগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া জেরপ্থ্যালমিয়ার শ্রেণী বিভাগ, অর্থাৎ ধাপে ধাপে রোগটা এগোয়। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম যে ধাপ, যেটা বলেছিলাম নাইট ব্লাইন্ডনেস বা নিকট্যালোপিয়া। দেখো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে একরকম দৃষ্টি, যেটা কিনা স্বাভাবিক দৃষ্টি, সেটা আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি। আর যার রক্তে ভিটামিনের অভাব রয়েছে, তার দৃষ্টি কিন্তু এরকম এত পরিষ্কার হবে না। সে কিন্তু ডিম লাইটে বা আবছা আলোতে বা সন্ধ্যেবেলা বা রাতের অন্ধকারে সে কিন্তু অনেকটা এরকম দেখবে। তাহলে কেন হচ্ছে? তার রক্তে ভিটামিনের অভাব রয়েছে, যার ফলে কি হচ্ছে, অন্ধকারে রোডপসিনটা তৈরি হচ্ছে না, এবং সন্ধ্যেবেলা সে এরকম একটা সে সঠিকভাবে দেখতে পাবে না। এবং এই যে স্টেজটা, এটা যেহেতু প্রাথমিক স্টেজ, এই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ যুক্ত খাদ্য বা ভিটামিন এ তেল, এইগুলো দিয়ে যদি চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু শিশু খুব সহজে আবার স্বাভাবিক দৃষ্টিশক্তিতে ফিরে যেতে পারবে। অর্থাৎ এই যে ধাপটা, এটা প্রাথমিক ধাপ XN, এটা কিন্তু চিকিৎসা করা যায়। চলে যাচ্ছে আমরা এর পরের ধাপে, অর্থাৎ কনজাংটিভাল জেরোসিস। অর্থাৎ আমাদের পুরো চোখটার উপর দিয়ে একটা পাতলা চামড়ার মতন স্তর রয়েছে, একটা লেয়ার রয়েছে, যেটাকে বলা হয় কনজাংটিভা। এই কনজাংটিভাটা কি হচ্ছে না শুকিয়ে যাচ্ছে। প্রাথমিক ধাপে কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কারণ আমরা পড়েছিলাম যে এপিথেলিয়াল সেলকে কি করবে না সুস্থ রাখবে ভিটামিন এ, অর্থাৎ আবরণী কলাকে সুস্থ রাখবে। তো এই নেত্রবর্তকলাও কিন্তু এক ধরনের আবরণী কলা,
এবং সেটাও কিন্তু ভিটামিনের অভাবে কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি ছবিটা দেখি আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে একটু কোচকানো ভাব এসছে, একটা অস্বচ্ছ কোচকানো ভাব এসছে, একটা ধোঁয়াটে মতন দেখতে লাগছে নেত্রবর্তকলাটাকে, অর্থাৎ একটা স্মোকি অ্যাপিয়ারেন্স অফ দ্য কনজাংটিভা। এই পুরো অবস্থাটাকে বলা হচ্ছে কনজাংটিভাল জেরোসিস, অর্থাৎ X1A। জেরোসিস অর্থাৎ শুষ্কতা শুরু হলো, মোটা হয়ে গিয়ে মানে পুরু হয়ে গিয়ে শুকিয়ে যায় নেত্রবর্তকলা। এটা কখন হয়? রাতকানা যদি ঠিকঠাক ভাবে চিকিৎসা না করা হয়। রাতকানা হচ্ছে প্রথম ধাপ, সেটা চিকিৎসা হলো না, যদি চিকিৎসা হলো তাহলে ফেরত নর্মাল ভিশনে চলে গেল, আর যদি চিকিৎসা হলো তাহলে চলে গেল, যদি চিকিৎসা না হলো তাহলে চলে এলো কনজাংটিভাল জেরোসিস। এর পরের যে ধাপ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিটট স্পট, X1B। বিটট স্পট দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে চোখের এই যে কর্নিয়া, তার মধ্যে দেখো ছোট্ট একটা ত্রিকোণ আকৃতির স্পট মতন আমরা দেখতে পাচ্ছি। যদি আমি মার্ক করি, দেখো এখানে মার্কিংটা দেখলে তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারবে। এই যে মার্কিংটা, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কি বিটট স্পট। বিটট স্পট বলছে কি ব্যাপারটা না, 1863-তে বিজ্ঞানী পিওরি বিটট তিনি প্রথম লক্ষ্য করেন শিশুদের মধ্যে যে যদি তার রক্তে ভিটামিনের অভাব থাকে এবং রাতকানা যদি ঠিকঠাকভাবে চিকিৎসা না করা হয়, তাহলে আস্তে আস্তে ধাপে ধাপে নেত্রবর্তকলা শুকিয়ে গিয়ে একটা বিশেষ অংশ কি হয়, এতটা শুকিয়ে যায় যে সেখানে একটা মোটা চামড়া মতন তৈরি হয় এবং একটা স্পট মতন তৈরি হয়, ধূসর আবঝা ছোট ছোট ত্রিকোণ আকৃতির উঁচু হয়ে যাওয়া অংশ, এবং তার নাম অনুযায়ী এই অবস্থাটিকে নামকরণ করা হয় বিটট স্পট। কাদের দেখা হয়, কাদের মধ্যে দেখা যায়? যাদের প্রাথমিকভাবে রাতকানা এবং কনজাংটিভাল জেরোসিস অর্থাৎ নেত্রবর্তকলার শুষ্কতা যদি চিকিৎসা না হয়, তখন আস্তে আস্তে এই ধাপটা দেখা যায়। তাহলে আমরা চলে যাচ্ছি এবারে রাতকানা বা জেরপ্থ্যালমিয়ার পরবর্তী ধাপে। এর পরবর্তী ধাপে যেটা আসছে সেটা হলো কর্নিয়াল জেরোসিস। তাহলে আমরা কি দেখলাম? আগের ধাপ অবধি যদি চিকিৎসা করা হয় তাহলে সারা দেবে এবং আস্তে আস্তে ফেরত তার নর্মাল চোখে আবার যেতে পারে। কিন্তু যদি চিকিৎসা না হয় তাহলে পুরো অসুখটা অগ্রসর হতে হতে পরের ধাপে এলো, যার নাম হচ্ছে কি কর্নিয়াল জেরোসিস 2। অর্থাৎ পুরো কর্নিয়াটা কি হচ্ছে না, এরকম কুঁচকে গিয়ে শুকিয়ে একটা ডাল হেজি অনুজ্জ্বল একটা খসখসে মতন ভাব রয়েছে। এটা একেবারে অনুজ্জ্বল, মানে লাস্টারলেস অ্যাপিয়ারেন্স। একটা চোখের দিকে তাকালে যেরকম একটা চোখের উজ্জ্বল ভাব থাকে, সেরকম কিন্তু কোনো উজ্জ্বল ভাব আর নেই, কেননা চোখের কর্নিয়াটা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মোটা হয়ে গেছে, শুকিয়ে গিয়ে পুরু বা মোটা হয়ে গেছে। কি হচ্ছে না, এই ধাপটা এতটাই অল্পক্ষণের জন্য থাকে যে যদি চিকিৎসা একেবারেই না হলো, খুব তাড়াতাড়ি এর পরের ধাপে এগিয়ে যায়। পরের ধাপটা হচ্ছে কি না কেরাটোম্যালেশিয়া। কেরাটোম্যালেশিয়ার মধ্যে আবার দেখো দুটো আলাদা ভাগ রয়েছে। এখানে মোটামুটি কর্নিয়াটা কিন্তু আস্তে আস্তে পুরোটাই প্রায় নষ্ট হয়ে যাওয়ার জোগাড়, এবং এরও দুটো ভাগ রয়েছে। একটিকে বলা হচ্ছে X3A, একটিকে বলা হচ্ছে X3B। X3A অর্থাৎ পুরো কর্নিয়াটার 1/3 কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার থেকে ঠিক তার পরের ধাপে যখন যাবে অর্থাৎ X3B, তখন কর্নিয়া 1/3 অনেকটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুরো কর্নিয়াটা একেবারে অনুজ্জ্বল। এবং এই ধাপে যেটা হয়, সংক্রমণ শুরু হয়, ব্যাকটেরিয়াল ইনভেশন, এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ আসছে মানেই সেখানে ক্ষত বা আস্তে আস্তে আলসার তৈরি হবে, এবং একেবারেই কিন্তু এইটা চিকিৎসায় প্রায় সাড়া দেয় না বললেই চলে। মানে এই টাইমে যদি শিশুকে বেশি বেশি করে ভিটামিন এ খাওয়ানো হয়, যতই খাওয়ানো হোক, সে কিন্তু ফেরত আর তার নর্মাল চোখে যেতে পারবে না, কারণ এটা অনেকটা শেষের দিকের ধাপে আমরা পৌঁছে গেছি। এর পরের যে ধাপ তাকে বলা হচ্ছে কর্নিয়াল স্কার এবং জেরপ্থ্যালমিক ফান্ডাস, একেবারে শেষ দুটো ধাপ।
ভিটামিনের অভাবে চক্ষু সংক্রান্ত আমরা যে উপসর্গগুলো পড়ছি তার মধ্যে প্রাথমিক যে উপসর্গ সেগুলো আমরা দেখছিলাম। প্রথম দিকের ধাপগুলো যদি চিকিৎসা না হয় তাহলে একেবারে কিন্তু এগিয়ে যাচ্ছে শিশু পুষ্টিগত অন্ধত্বের দিকে, এবং তার একেবারে শেষের দিকে যে দুটো ধাপ, একটিকে বলা হচ্ছে কর্নিয়াল স্কার, যেখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি স্কার মানে হচ্ছে দাগ, অর্থাৎ কর্নিয়াটা ছিদ্র হয়ে গিয়ে ছোট 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 ফুটো মতন দাগ দাগ মতন তৈরি হয়েছে, এবং এটা কিন্তু একেবারে স্থায়ী অন্ধত্বের দিকে নিয়ে যাবে। আর একদম শেষ ধাপ যেখানে আমরা দেখতে পাচ্ছি চোখের প্রায় পুরোটাই কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে, ফুল আইবল ড্যামেজ, কর্নিয়া ড্যামেজ, রেটিনা তো ড্যামেজ হয়েছে, এবং এর থেকে বোঝাই যাচ্ছে যে শিশুটা কিন্তু চোখে আর দেখতে পাবে না। তাহলে এটা হচ্ছে নিউট্রিশনাল ব্লাইন্ডনেস, অর্থাৎ পুষ্টির অভাবজনিত অন্ধত্ব আমরা দেখলাম ভিটামিনের অভাবে কিভাবে ধাপে 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 আস্তে আস্তে তৈরি হয়। এবং এটা কাদের হচ্ছে? মূলত শিশুদের হচ্ছে, এবং প্রাথমিকভাবে 1 থেকে 5 বছর বয়সের মধ্যেই এটা সর্বাধিক দেখা যায়। তাহলে আমরা চক্ষু সংক্রান্ত বিভিন্ন উপসর্গগুলো দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি নন অকিউলার ম্যানিফেস্টেশনস, অর্থাৎ অচক্ষু সংক্রান্ত বা চক্ষু ব্যতীত অন্যান্য উপসর্গগুলো আমরা পড়ব। একদম প্রথমে বলেছিলাম কি না, দেহের আবরণী কলাকে ভিটামিন এ সুস্থ রাখে। তাহলে যদি ভিটামিন এর অভাব হয় তাহলে কি হবে? আস্তে আস্তে আবরণী কলাগুলো শুকিয়ে যেতে থাকবে। আবরণী কলার যে প্রধান কাজ দেহকে রক্ষা করা, বা মনে করো আমাদের দেহের ভিতরে যত নলাকার অংশ রয়েছে, যত ইনার লাইনিং অফ আওয়ার বডি রয়েছে, তার ভিতরেও কি রয়েছে? আবরণী কলা রয়েছে, এবং সেখান থেকে বিভিন্ন রকম শ্লেষ্মাকরণ, মিউকাস সিক্রিশন হয়, সেটাও কিন্তু অনেক ব্যাকটেরিয়া ভাইরাসের হাত থেকে আমাদেরকে বাঁচায়। তো সেক্ষেত্রে সেই কাজগুলো কিন্তু দেহ আর করতে পারবে না। তাহলে তার জন্য যে অভাবজনিত উপসর্গগুলো তৈরি হচ্ছে, চলো আমরা দেখি। দেখো, প্রথমেই যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এখানে কনুইয়ের একটা অংশ এখানে দেখানো রয়েছে, এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি ছবিটায় যে ছোট 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 গুটি যুক্ত কিছু আমরা দেখতে পাচ্ছি, বা ছোট ছোট ইরেগুলার ছোট ছোট ফলিকল মতন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে ব্যাপারটা ঘটছে, ডাক্তারি ভাষায় এইটার নাম হলো ফ্রিনোডার্মা বা টোড স্কিন। টোড স্কিন মানে আমি যদি বাংলায় অনুবাদ করি সেটা হচ্ছে ব্যাঙের চামড়া। ব্যাঙের চামড়ায় যদি কখনো হাত বুলিয়ে দেখো, দেখবে মনে হবে যেন সারা গাটায় ছোট ছোট গুটিতে ভরা। যার দেহে ভিটামিন এর অভাব হবে তার চামড়াতেও কিন্তু ওরকম ছোট ছোট গুটিযুক্ত অবস্থা তৈরি হবে, এবং সেটিকেই ডাক্তারি ভাষায় বলা হচ্ছে ফ্রিনোডার্মা। তাহলে এটা কেন হয়? ওই যে বলেছিলাম, আবরণী কলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মিউকাস সিক্রিশন নষ্ট হয়ে যাচ্ছে ভিতরে, এবং সব মিলিয়ে কি হচ্ছে, আবরণী কলা যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন লোমকূপের মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ হেয়ার ফলিকল যেগুলো বলছি, তারপর শ্বেত গ্রন্থি যেগুলো হচ্ছে সেটা ঠিক করে কাজ করতে পারছে না, সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে আমরা বলছি। তাহলে এই দুটো গ্ল্যান্ড বা হেয়ার ফলিকল তারা একেবারেই যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, যখন চামড়াটার উপর দিয়ে আমরা হাতটা বোলাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে যেন গুটি গুটি যুক্ত কিছু আমাদের হাতে আমরা ফিল করছি, আমরা বুঝতে পারছি, স্পর্শ করলে গুটি যুক্ত কিছু অংশ আমাদের হাতে ঠেকছে। তো we feel rough and gritty when the hands are passed over the skin. তাহলে এটাকেই আমরা কি বলছি? ফ্রিনোডার্মা বা টোড স্কিন। এটা হলো অচক্ষু সংক্রান্ত প্রাথমিক উপসর্গ। এছাড়াও কি হচ্ছে? impaired digestion, অর্থাৎ কোথাও পরিপাক বিঘ্নিত হচ্ছে। একটু আগে বললাম যে আবরণী কলা যেরকম আমাদের সারা দেহে আমাদের বাইরে রয়েছে, আবরণী কলা কিন্তু দেহের ভিতরেও রয়েছে। কোথায় রয়েছে? আমাদের যত নালিকা বিশেষ অংশ রয়েছে, মানে আমাদের শ্বাসনালী বলতে পারো, আমাদের গ্রাসনালী, খাদ্যনালী, পুরোটাই তো নলাকার অংশ, এবং সেই নলাকার অংশের ভিতরেও রয়েছে কিন্তু একটা ইনার লাইনিং, একটা ভিতরের আরেকটা আমাদের বাঁধন রয়েছে, একটা কাঠামো রয়েছে, এবং সেইখানে থাকে হচ্ছে আবরণী কলা। তাহলে সেই আবরণী কলাও ক্ষতিগ্রস্ত হবে, দেহের বাইরে যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে দেহের ভিতরেও ক্ষতিগ্রস্ত হবে। তখন কি হবে? পৌষ্টিক নালীগুলোর ভিতর থেকে কিন্তু ক্ষরণ, পাচক রসের যে ক্ষরণ সেটা কমে যাবে, এবং পাচক রসের ক্ষরণ যখন কমে যাবে তখন সহজে খাদ্য হজম হবে না, যার ফলে কি বলা হচ্ছে না, ডাইজেস্টিভ ট্র্যাক্ট ড্রাই সিক্রিশন বা সিক্রিশনলেস। এর ফলে কি হচ্ছে না, অনেকের পেট খারাপ হতে পারে,
বমি ভাব হতে পারে, এটাও কিন্তু ভিটামিনের অভাবে দেখা যায় বাচ্চাদের মধ্যে। আর কি রয়েছে না, ডিক্রিজড ইমিউনিটি, অর্থাৎ কোন একটা ইনফেকশন বা সংক্রমণকে যোঝার যে ক্ষমতা, রোগ প্রতিরোধ যে ক্ষমতা, সেই ক্ষমতাটাও কিন্তু আস্তে আস্তে শিশুটি হারিয়ে ফেলবে তার যদি ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকে বা ভিটামিনের অভাব থাকে। তো সেজন্য ঘন ঘন সংক্রমণের দরুন যদি ভিটামিনের ডেফিসিয়েন্সি হয় এবং ভিটামিনের অভাবজনিত কারণেও আবার কি হচ্ছে না, সে আরো বেশি বেশি করে ঘন ঘন সংক্রমণে পড়বে। কেন না তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর কি এছাড়াও ভিটামিনের আমাদের দেহে একটা স্বাভাবিক বৃদ্ধি আমাদের ঠিকঠাক রাখে, অব্যাহত রাখে। কিন্তু যখন ভিটামিনের অভাব, তখন সেটার ব্যাঘাত ঘটে, অর্থাৎ সঠিক বৃদ্ধি হবে না, ইম্প্যায়ার্ড গ্রোথ। এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃক্কে পাথর তৈরি হতে পারে, বা এছাড়াও অন্য নানা রকম স্নায়ুতন্ত্র সংক্রান্ত উপসর্গ দেখা যায়। কিন্তু প্রাথমিকভাবে মূল যে দু ধরনের উপসর্গ দেখা যায়, একটিকে আমরা ফেলতে পারি চক্ষু সংক্রান্ত, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, নানা রকম উপসর্গ হচ্ছে। আর এছাড়াও থাকছে হচ্ছে অচক্ষু সংক্রান্ত উপসর্গ, এবং তার মধ্যে প্রাথমিকভাবে থাকছে চামড়ার নানা রকম রোগ। তার মধ্যে যে নামটা আমরা করলাম সেটা হলো ফ্রিনোডার্মা। তাহলে মোটামুটি ভাবে আমরা চক্ষু এবং অচক্ষু সংক্রান্ত ভিটামিনের অভাবগুলো আমরা পড়লাম। তাহলে এইবার আমরা চলে যাব যে এই অভাবগুলো হলে পরে কিভাবে তার চিকিৎসা করা হয়, অর্থাৎ ট্রিটমেন্ট প্রোটোকল কি, চিকিৎসার ধরনটা। চিকিৎসার ধরন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশেষ প্রোটোকল তৈরি করে দিয়েছে। কিরকম প্রোটোকলটা না, বিভিন্ন বয়সের ক্ষেত্রে বিভিন্ন পরিমাণে ভিটামিন এ তেল তাদেরকে খাওয়াতে হবে। ভিটামিন এ অয়েল টু বি অ্যাডমিনিস্টার্ড ফর ডিফারেন্ট এজ গ্রুপস। কিরকম না, যদি তার 6 মাসের নিচে বয়স হয়, 6 মাসের নিচে অর্থাৎ জন্ম থেকে 5 মাস অবধি তার যদি বয়স হয়, তখন যেই ধরা পড়লো যে তার ভিটামিনের অভাব রয়েছে, ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে 50,000 IU, IU মানে ইন্টারন্যাশনাল ইউনিট, এটা হচ্ছে একক, যে একক দ্বারা ভিটামিন এর পরিমাণটাকে মাপা হয়। তাহলে 50,000, 50,000 IU এর ভিটামিনের তেল তাকে দেওয়া হলো। যদি শিশুটির বয়স হয় 6 মাসের বেশি, 6 থেকে 12 মাস, অর্থাৎ 6 মাসের বেশি কিন্তু 1 বছরের কম, তখন আর 50,000 IU দিয়ে কিন্তু কাজ হবে না, তাকে দিতে হবে 1 লাখ IU। আর যদি শিশুর 1 বছরের বেশি বয়স হয়, 12 মাসের বেশি হয়, তখন কিন্তু আবার তার 1 লাখে কাজ হবে না, তাকে দিতে হবে 2 লাখ IU। এটা কখন না, যাহাতক ধরা পড়লো, as soon as it is diagnosed, তখনই কিন্তু তাকে এটা ভিটামিনের তেল দিতে হবে। এবার এটা দেওয়ার পর ঠিক ইমিডিয়েটলি তার পরের দিন সেম ডোজ রিপিট হবে, অর্থাৎ ধরুন আজকে ধরা পড়েছে, আজকে ডাক্তার খেতে বললো, পরের দিনই আবার ওই একই 50,000 যাদের 6 মাসের নিচে বয়স, 1 লাখ যাদের 6 থেকে 12 মাস বয়স, এবং যাদের 1 বছরের বেশি তাদের 2 লাখ IU ভিটামিনের তেল খাওয়াতে হবে। এবার চলে যাচ্ছি চিকিৎসার পরবর্তী ধাপে, অর্থাৎ 15 দিন টাইম দেওয়া হয়। 2 সপ্তাহের মাথায়, 14 থেকে 15 দিনের মাথায় ফের করে একই ডোজ রিপিট করা হয়। 6 মাসের নিচে 50,000, 6 থেকে 12 মাসে 1 লাখ, এবং 1 বছরের উপরে 2 লাখ IU। এটা হচ্ছে ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসার কিভাবে করা হয়, তার ডোজটা আমরা দেখলাম, এবং এটা কে বলে দিয়েছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, VAD, অর্থাৎ ভিটামিন এ ডেফিসিয়েন্সি, তার চিকিৎসার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে প্রোটোকলটা বলে দিয়েছে। এইবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, যে শুধু তো ভিটামিনের তেল খাওয়ালেই হবে না, ভিটামিন এ যুক্ত বা ভিটামিনের সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে, ফুডস which are rich in vitamin A, সেগুলো কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। বিশেষ করে বিটা ক্যারোটিন সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি কুমড়ো, গাজর, পাকা পেঁপে, ব্রোকলি, হ্যাঁ, এছাড়াও আমরা কিছু প্রাণীজ উৎস দেখতে পাচ্ছি, মেটে, ডিম, ডিমের কুসুম, দুধ, দুধের তৈরি চিজ, মাখন, মাছের যকৃতের তেল, কড লিভার অয়েল, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য তালিকায় থাকলে একসাথে ভিটামিনের তেল গ্রহণ হচ্ছে, প্লাস খাদ্য তালিকার মধ্যে ভিটামিনে যুক্ত খাবার রয়েছে, সব মিলে কিন্তু সে ধীরে ধীরে আরোগ্যের দিকে যেতে থাকবে। তাহলে এটা তো গেল চিকিৎসা, অর্থাৎ অলরেডি তার রোগটা রয়েছে,
তার চিকিৎসা করার জন্য কি করা হচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি, তাহলে ভারত সরকার কি করেছে। এই যে অপুষ্টির অভাবজনিত অন্ধত্ব, যেটা কিনা ভিটামিন এর অভাবের জন্য ঘটছে, তার জন্য ভারত সরকার কিন্তু বিশেষ একটি প্রকল্প এনেছে, এবং সেই প্রকল্পের নাম হলো কি না, প্রকল্পের নাম হলো NPPNB বা NAPPNB। তাহলে এর ফুল ফর্মটা যদি আমরা দেখি, কি বলছে, দ্য ন্যাশনাল প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম এগেইনস্ট নিউট্রিশনাল ব্লাইন্ডনেস, NPPNB বা ন্যাশনাল ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম এগেইনস্ট নিউট্রিশনাল ব্লাইন্ডনেস। আমরা ছবিটা থেকে বুঝতেই পারছি যে ছোট শিশুদেরকে আমরা জানি যে ঠিক জন্মাবার পর থেকে তাদের নানা রকম টিকাকরণ করা হয়, একটা নির্দিষ্ট সূচি মেনে তাদেরকে সূচি অনুযায়ী টাইমলি এই মাসে এই টিকাটা দিতে হবে বা তার পরের মাসে এই টিকা দিতে হবে, এরকম ভাবে একটা নির্দিষ্ট সূচি ফলো করা হয়। একই রকম ভাবে ভিটামিন এর অভাবটাকে যাতে প্রতিরোধ করা যায়, সেই প্রতিরোধের জন্য ভারত সরকারের তরফ থেকে এই যে টিকাকরণ সূচি ভারতে যেটা ফলো করা হচ্ছে, সেই সূচির অন্তর্গত কি করা হয়েছে না, ভিটামিন এ তেল খাওয়ানো। শিশুদেরকে নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট মাপের ভিটামিন এ তেল দেওয়া হয়। তাহলে এই যে প্রকল্প, এটা কবে শুরু হয়েছিল, 1970-এর দশকে এটা শুরু হয়েছিল। কে শুরু করেছিল না, ভারতবর্ষে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অর্থাৎ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা এটা প্রথম সূচনা হয় 1970-তে, এবং পরবর্তীকালে 1992 সালে CSSM অর্থাৎ চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড প্রোগ্রাম, তার মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে মূল উদ্দেশ্য কি এই প্রকল্পের, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অপুষ্টিজনিত যে অন্ধত্ব সেইটিকে প্রতিরোধ করা, টু প্রিভেন্ট নিউট্রিশনাল ব্লাইন্ডনেস। এবং কাদের ক্ষেত্রে এটা করা হচ্ছে, কারা প্রাপক, এই যে কর্মসূচি কাদেরকে দেওয়া হয়, কাদের জন্য, হু আর দ্য বেনিফিশিয়ারিজ, তারা হলো শিশু। কিরকম, তাদের বয়স কত না, 9 মাস থেকে 36 মাস। এখানে তো একটা প্রশ্ন আসতেই পারে যে কেন হঠাৎ করে 9 মাস করা হচ্ছে, কেন জন্মের পরেই তাকে ভিটামিন এ তেল দিয়ে দেওয়া হচ্ছে না। তার মেন কারণটা হচ্ছে যে প্রাথমিকভাবে একটা শিশু যখন জন্মায়, প্রথম 6 মাস তার যকৃতে কিন্তু মায়ের থেকে পাওয়া ভিটামিন এ তার যকৃতে সঞ্চিত থাকে। সেজন্য প্রথম 6 মাস সেখান থেকে সে ব্যবহার করছে, প্লাস সে মাতৃদুগ্ধ গ্রহণ করছে যার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ রয়েছে। সেজন্য প্রথম 6 মাস কিন্তু তার অভাবগুলো বোঝা যায় না। অভাবটা কখন শুরু হয়, 6 মাস পর যখন তাকে ঘরের তোলা খাবার খাওয়ানো হয়, আস্তে আস্তে ঘরের খাবার যখন খাওয়ানো হচ্ছে, উইনিং প্রসেসটা যখন শুরু হচ্ছে, তখন যদি তার খাদ্যে ভিটামিনের অভাব দেখা যায়, তখন কিন্তু আস্তে আস্তে উপসর্গগুলো প্রকাশ পায়। সেই জন্য 9 মাস থেকে এটা শুরু হচ্ছে এবং এটা চলতে থাকছে যতক্ষণ না বাচ্চার 5 বছর বয়স হচ্ছে। কিরকম ভাবে হচ্ছে ব্যাপারটা না, আমরা যদি ব্যাপারটাকে বুঝি, দেখো শিডিউল একটা করে দিয়েছে ভারত সরকার, যে আমরা জানি যে একটা শিশুর যখন 9 মাস বয়স হয় তখন তাকে হাম বা মিজলস এর একটা টিকা দেওয়া হয়। ওইটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, যে 9 মাস যখন তার বয়স হবে, শিশুকে যখন কোনো ডাক্তারখানায় বা চিকিৎসা কেন্দ্রে হামের টিকা দেওয়াতে নিয়ে যাওয়া হবে, ঠিক তার সাথে কর্মসূচি অনুযায়ী তাকে কিন্তু ভিটামিনের তেলটাও খেতে হবে, যাতে তার এই রোগটা না হয়। এবং 1 লাখ আয়ু তাকে তখন দেওয়া হচ্ছে। এবং এইটা কিভাবে চলতে থাকবে, 9 মাসের পর তাকে দেওয়া হচ্ছে 18 মাসে, এবং 18 মাসের পর প্রত্যেক 6 মাস অন্তর অন্তর তাকে কিন্তু, তখন আর 1 লাখ দিলে হবে না, যেহেতু বয়সটা বেড়ে গেছে, তখন তাকে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট করে ভিটামিনের তেল খাওয়ানো হচ্ছে। এবং এটা কতক্ষণ চলতে থাকবে, এটা চলতে থাকবে যতক্ষণ না তার 5 বছর বয়স হচ্ছে। তাহলে সে 9 মাসে পাচ্ছে, 18 মাসে পাচ্ছে, এবং তারপর প্রত্যেক 6 মাস অন্তর করে 2 লাখ আয়ু করে ভিটামিনের তেল পাচ্ছে। এইটি হলো এই কর্মসূচির প্রধান কাজ। তাহলে মোটামুটি আমরা পুরো এই ভিডিওটার দরুন আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে ব্যাপারটা, ভিটামিনের অভাবজনিত রোগগুলো কি কি, চোখ সংক্রান্ত রোগগুলো আমরা পড়লাম, তারপর আমরা পড়লাম চোখ ব্যতীত
অন্যান্য কি কি উপসর্গ দেখা যায়, বিশেষ করে চামড়ার। তারপর আমরা বললাম যে কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়, এবং একই সাথে আমরা বললাম যার অলরেডি এই রোগটা হয়ে গেছে সেই রোগের হাত থেকে সে কি করে রক্ষা পাবে, অর্থাৎ তার চিকিৎসা কিভাবে করা হচ্ছে সেইটা আমরা এই ভিডিওর দরুন পড়লাম। এইবার আমরা চট করে দেখে নেব আমাদের এই যে অংশটা পড়লাম সেই অংশ থেকে আমাদের কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে। দেখো, প্রশ্নর মধ্যে মূলত তোমাদের সেমিস্টার 4-এ যেরকম ধরনের প্রশ্নের ধরন হয়েছে, সেখানে 2 নম্বরের কিছু প্রশ্ন থাকবে যেটাকে বলা হচ্ছে SAQ, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, এবং কিছু থাকবে লং আনসার টাইপ কোয়েশ্চেন বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বা ব্যাখ্যামূলক ব্যাখ্যাধর্মী প্রশ্ন। সেখানে ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেন থাকতে পারে, বা 2, 3 বা 4 এক মিলিয়ে পার্ট কোয়েশ্চেন করে মোট 5 নম্বরের কোয়েশ্চেন হতে পারে। তাহলে 2 নম্বরের যে কোয়েশ্চেন গুলো, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো চট করে একবার তোমরা লিখে নিতে পারো বা একবার দেখে নিতে পারো, ঠিক করে নিতে পারো বইতে। সেটা হচ্ছে VAD কাকে বলে। VAD কাকে বলে বললে প্রথমেই পুরো কথাটা লিখবে যে V হচ্ছে ভিটামিন, A হচ্ছে ভিটামিন A, আর D হলো ডেফিসিয়েন্সি। এখানে যারা বাংলায় লিখছে তাদেরকে আমি বলবো VAD কোয়েশ্চেনটা যদি ইংলিশে থাকে তাহলে চেষ্টা করবে উত্তরটা কিন্তু ইংলিশে দেওয়ার, অর্থাৎ VAD ফুল ফর্মটা ইংলিশে লেখার, এবং তার সঙ্গে বলে দেওয়া যে এর মধ্যে কি কি রয়েছে, উপসর্গগুলো কি কি, ছোট্ট করে 2-3 লাইনের মধ্যে লিখে দেবে। কারণ প্রশ্নতে কিন্তু থাকবে মোটে 2 নম্বর, কিন্তু অতি অবশ্যই ফুল ফর্মটা, শুধু রাত কানা লিখলে কিন্তু নম্বর না পাওয়ারই কথা। VAD যদি প্রশ্নে থাকে ফুল ফর্মটা তোমাদেরকে সবার আগে লিখতে হবে। ফুল ফর্ম দেখলেই কিন্তু এক্সামিনার তোমাদের তবেই কিন্তু নম্বরটা দেবে। আর কি কোয়েশ্চেন হতে পারে, যে কোনো দুটো কারণ লেখো কেন VAD হয়, জেরপ্থ্যালমিয়া কাকে বলে। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী জেরপ্থ্যালমিয়া শ্রেণী বিভাগ করে আমরা যে 7টা ভাগ দেখেছিলাম, সেই 7টা ভাগ পরপর বাঁদিকে অ্যালফাবেটিক্যালি নামটা লিখবে আর ডান দিকে হচ্ছে গিয়ে ফুল ফর্মটা লিখবে। তারপরে কি কোয়েশ্চেন, নিকট্যালোপিয়া কাকে বলে। এখন দেখো তোমরা ক্লাস 12, ক্লাস 6-7-এ তোমরা পেয়েছো রাতকানা কি বা কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়। যেহেতু এখন স্ট্যান্ডার্ডটা একটু উঁচু, ক্লাস 11-12 স্ট্যান্ডার্ডে কিন্তু তোমাদের ডাক্তারি ভাষায় আসতে পারে নামটা, যে নিকট্যালোপিয়া বলতে কি বোঝো। রাতকানা কাকে বলে সেরকম ভাবে কিন্তু নাও আসতে পারে, হাই চান্সেস যে নিকট্যালোপিয়া কাকে বলে এরকম ভাবে আসতে পারে। আর কি হতে পারে, ডার্ক অ্যাডাপ্টেশন টেস্ট, অর্থাৎ আলো আধারী পরীক্ষা বলতে কি বোঝো, বা আলো আধারী পরীক্ষাটি কি, বা আলো আধারী পরীক্ষা কেন করা হয়। উত্তরে কিন্তু পুরো পরীক্ষাটা ডিসক্রাইব করবে এবং কেন পরীক্ষাটা নেওয়া হয় সেটা তোমাদেরকে বলতে হবে। আর কি রয়েছে, বিটট স্পট বলতে কি বোঝো, গুছিয়ে লিখতে হবে। কেরাটোম্যালেশিয়া কাকে বলে, ফ্রিনোডার্মা কাকে বলে, তারপর NAPPNB এটার পুরো নাম কি, এবং এই কর্মসূচির কারা হচ্ছে প্রাপক, এরকম প্রশ্নও কিন্তু আসতে পারে। তারপর ডোজ লিখতে দিতে পারে, যে একটা শিশুর তার ভিটামিনের অভাব হয়েছে, তার বয়স 6 মাস, তার কত ডোজে ভিটামিনের খাওয়াতে হবে, বা তার বয়স 12 মাস, তাকে কত ডোজে ভিটামিনে খাওয়াতে হবে যখন তার রোগটা ধরা পড়লো। তাহলে এটা সম্ভাব্য কিছু 2 নম্বরের প্রশ্ন আলোচনা করলাম। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে লং কোয়েশ্চেনে, অর্থাৎ যেটাকে আমরা বলছি ব্যাখ্যাধর্মী প্রশ্ন, এবং এটাতে রয়েছে 5 নম্বর। দেখো, চক্ষু সংক্রান্ত অভাবজনিত উপসর্গগুলি আলোচনা করো। ভিটামিন এর অভাবে ঘটা চক্ষু সংক্রান্ত উপসর্গগুলি আলোচনা করো, বা ভিটামিন এ কিভাবে আমাদের চোখের স্বাস্থ্য বজায় রাখে। তার উত্তরে কিন্তু তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে যে ভিটামিনের অভাবে পরপর পরপর কি কি হচ্ছে। শুরু হবে জেরপ্থ্যালমিয়া, পুরো টার্মটাকে বলছে, রাতকানা দিয়ে শুরু হবে, শেষ হবে জেরপ্থ্যালমিক ফান্ডাস। প্রত্যেকটা নাম কিন্তু এক্সামিনার উত্তরে খুঁজবেন, সবকটা নাম লেখা থাকলে তবেই কিন্তু নম্বরটা বাড়বে। তুমি যদি 3টে উপসর্গ গুছিয়ে লিখে দিলে বাকিগুলো না মিললে না, তাহলে কিন্তু উত্তরটা ফুল মার্কস পাওয়া যাবে না। উত্তরে ফুল মার্কস পাওয়া তখনই যাবে যখন প্রত্যেকটা উপসর্গের নামগুলো থাকবে এবং প্রত্যেকটা অন্তত 1-2 লাইন করে তুমি একটু গুছিয়ে বললে, কারণ এটা হচ্ছে রচনাধর্মী প্রশ্ন, পুরোটা উত্তরটা তোমায় দিতে হবে। আর কি হতে পারে, describe the non-ocular manifestations of vitamin A VAD, সেটাতে কি আসবে না, সেটাতে আসবে হচ্ছে অচক্ষু সংক্রান্ত নানা রকম উপসর্গগুলি গুছিয়ে তোমাদেরকে লিখতে হবে। ভিটামিন এর অভাবে ঘটা অচক্ষু সংক্রান্ত উপসর্গগুলি ব্যাখ্যা করো, অর্থাৎ পুরো ব্যাখ্যাটা তোমাদেরকে সেখানে দিতে হবে। এবং সেখানে রাতকানা লিখলে কিন্তু নম্বর না পাওয়ারই কথা, কারণ বলেই দিয়েছে নন অকিউলার, অর্থাৎ অচক্ষু সংক্রান্ত। এটা পড়েও যদি কেউ রাতকানা লেখে
তাহলে সে কিন্তু কোনো নম্বরই পাবে না। তাকে রাতকানা ছাড়া বাকি সমস্ত উপসর্গগুলো গুছিয়ে লিখতে হবে। তারপর দেখো ক্লাসিফাই জেরপ্থ্যালমিয়া অ্যাজ পার হু, অর্থাৎ হু অনুযায়ী জেরপ্থ্যালমিয়ার শ্রেণীবিভাগ করো। এবং এর সঙ্গে পার্ট কোয়েশ্চেন রয়েছে হাউ ইজ আ পেশেন্ট অফ ভিএডি ট্রিটেড, অর্থাৎ ভিটামিনের অভাবজনিত রোগের ক্ষেত্রে কিভাবে শিশুটিকে চিকিৎসা করা হয়। এখানে গুছিয়ে লিখতে হবে, ঠিক ধরা পড়ার সঙ্গে কত ভিটামিন দিতে হবে, তার বয়স 6 মাসের নিচে হলে কত, 6 মাসের উপরে হলে কত, 1 বছরের বেশি হলে কত, ঠিক পরের দিন কত ডোজ দিতে হবে এবং 2 সপ্তাহ পরে কত ডোজ দিতে হবে। এটা পুরোটা কমপ্লিট লিখলে তবেই কিন্তু লং কোশ্চেন হলেও এখানে খুব ইজিলি কিন্তু তোমরা ফুল মার্কস স্কোর করতে পারবে। তারপর কি, হোয়াট ইজ নিকটালোপিয়া এন্ড হোয়াট আর দ্য স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু প্রিভেন্ট ভিটামিন এ ডেফিসিয়েন্সি, অর্থাৎ ভারত সরকারের তরফ থেকে ভিটামিনের অভাবজনিত রোগগুলোকে প্রতিরোধ করার জন্য কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখানে গুছিয়ে তোমাদের NPPNB প্রোগ্রামটাই লিখতে হবে। এটা এরকম ভাবেও আসতে পারে কোয়েশ্চেনটা, অথবা একটু ঘুরিয়ে আসতে পারে, ফ্ল্যাট হয়তো এলো, এটা যেরকম দেখলাম যে ঘুরিয়ে এলো যে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে, ডিরেক্টলি নামটা বলা নেই কোয়েশ্চেনে, অনেক ক্ষেত্রে নামটা দিয়েই বলে দিতে পারে যে ডেসক্রাইব দ্য NPPNB প্রোগ্রাম টু প্রিভেন্ট নিউট্রিশনাল ব্লাইন্ডনেস, অর্থাৎ পুষ্টির অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধে NPPNB কর্মসূচিটি ব্যাখ্যা করো। সেখানে গুছিয়ে কর্মসূচি কবে থেকে শুরু হয়েছিল, কোন মন্ত্রকের অধীনে এটা হয়েছিল এবং কারা কারা প্রাপক, এবং পরপর ডোজ গুলো লিখতে হবে, কাদেরকে কোন বয়সে কতটা করে ভিটামিনের তেল খাওয়াতে হয়। তাহলে মোটামুটি আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা পড়লাম যে ভিটামিন এর অভাব হলে দেহের মধ্যে কি ঘটে, সেই অভাবটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, এবং অভাবটাকে প্রতিরোধ করার জন্য ভারত সরকারের তরফ থেকে কি কর্মসূচি নেওয়া হয়েছে। আশা করি তোমাদের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।